লুৎফুন্নেসা বেগম ছিলেন সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী। তিনি ছিলেন একজন হিন্দু মহিলা, তবে সিরাজের মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন প্রকৃত বেগম। যে কোনো রকমের প্রতিকূল পরিস্থিতিকে তিনি সামাল দিয়েছিলেন। এর সাথে সাথে তিনি অকথ্য অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন। একজন হিন্দু পরিচারিকা থেকে বেগম হয়ে ওঠার কাহিনী এখন আমরা দেখব। নমস্কার। বেগম লুৎফুন্নেসা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী। প্রথম জীবনে লুৎফুন্নেসা ছিলেন মুর্শিদাবাদের নবাবের হারেমের একজন সাধারণ হিন্দু পরিচারিকা। তার নাম ছিল রাজকুনওয়ার। রাজকুনওয়ার নবাব সিরাজের মা আমিনা বেগমের দেখাশোনার দায়িত্বে ছিলেন। তার রূপ, সৌন্দর্য এবং মধুর ব্যবহার দেখে সিরাজ আকৃষ্ট হয়েছিলেন। পরবর্তী সময়ে সিরাজ রাজকুনওয়ারকে বিবাহ করেন এবং ইসলাম ধর্ম অনুসারে রাজকুনওয়ারের নাম হয় লুৎফুন্নেসা বেগম। পূর্বে উমদাতুন্নিসার সাথে সিরাজের বিবাহ হলেও উমদাতুন্নিসাকে কিন্তু কখনোই সিরাজ বেগম হিসেবে মানতেন না। লুৎফুন্নেসাকেই তিনি নিজের প্রকৃত বেগম হিসেবে স্বীকার করেছিলেন। আরবি লুৎফুন্নেসা শব্দের অর্থ হল প্রিয়তমা স্ত্রী। লুৎফুন্নেসা ধীরে ধীরে সিরাজের প্রিয়তমা স্ত্রীতে পরিণত হয়েছিলেন। তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক কন্যা সন্তান, যার নাম রাখা হয় জোহরা। তাদের জীবনে সুখ বেশিদিন থাকল না। 1757 খ্রিস্টাব্দের পলাশির ঘটনা তাদের জীবন ওলটপালট করে দিয়েছিল। পলাশিতে বিশ্বাসঘাতক মির্জাফরের ষড়যন্ত্রের কাছে সিরাজ পরাজিত হয়েছিলেন। তিনি নিজের স্ত্রী কন্যাকে নিয়ে মুর্শিদাবাদ শহর ত্যাগ করার পরিকল্পনা নেন। হতভাগ্য সিরাজ এবং তার পরিবার মির্জাফরের ভাই মীর দাউদের হাতে রাজমহলে ধরা পড়েন। এরপর সিরাজকে হত্যা করা হয় এবং লুৎফুন্নেসা এবং তার কন্যাকে প্রথমে মুর্শিদাবাদের কারাগারে এবং পরে ঢাকার জিনজিনা প্রাসাদে 7 বছর বন্দি করে রাখা হয়। সিরাজের মৃত্যুর পর লুৎফুন্নেসা আরও 30 বছর বেঁচে ছিলেন। নবাব সিরাজউদ্দৌলার হত্যার পর মীর কাসিম লুকোনো সোনার উপর সন্ধান চেয়ে লুৎফুন্নেসার ওপর অমানবিক অত্যাচার করেন। এর সাথে সাথে মির্জাফরের ছেলে মিরন লুৎফুন্নেসাকে বিয়ের প্রস্তাব দেন এবং মুর্শিদাবাদ নগরে অত্যন্ত অপমানজনক অবস্থায় ফেলেন। কিন্তু স্বামীর শাহাদতের পর লুৎফুন্নেসা মির্জাফর এবং মিরনের বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করে সারা জীবন স্বামীর কবরে পবিত্র কোরআন শরীফ পাঠ করে সময় অতিবাহিত করে গেছেন। লুৎফুন্নেসা সারা জীবন সিরাজউদ্দৌলার প্রতি অনুরক্ত ছিলেন। তাই লুৎফুন্নেসা সিরাজের কবরের পাশে একটি কুঁড়ে ঘর তৈরি করে বাকি জীবনটা সেখানেই অতিবাহিত করেন। তিনি ছিলেন বড় বিদুষী এবং মহীয়সী নারী, যে কারণে জীবনের সব লোভ এবং আয়েশ আরাম পরিত্যাগ করে প্রিয় স্বামীর ধ্যানে কাটিয়ে দেন। লুৎফুন্নেসা মাসিক যে মাসোহারা পেতেন সেটা দিয়ে প্রতিদিন কাঙালি ভোজের ব্যবস্থা করতেন। তিনি সুদীর্ঘ 30 বছর ধরে এভাবে স্বামীর কবরের সেবা যত্ন করে গেছেন। নবাব আলীবর্দী এবং সিরাজউদ্দৌলার সমাধিসৌধ রক্ষণাবেক্ষণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি মাসে 350 টাকা করে অনুদান দিত। তা দিয়েই সমাধিস্থলে প্রতিদিন লুৎফুন্নেসা কুরআন পাঠের ব্যবস্থা করতেন এবং সন্ধ্যায় সেখানে মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করতেন। লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম, ভালোবাসা এবং ত্যাগ বাংলাদেশের ইতিহাসে সর্বকালে সমুজ্জ্বল হয়ে থাকবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ক্লাইভের নির্দেশে লুৎফুন্নেসা এবং তার মেয়েকে মুর্শিদাবাদে আনা হয়। অথচ হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকায় লুৎফুন্নেসা তার মেয়ের বিবাহ নিয়ে খুব চিন্তিত ছিলেন। অবশেষে সিরাজের ছোট ভাইয়ের পুত্র মুরাদ উদ-দৌলার সাথে জোহরার বিবাহ সম্পন্ন হয়। কিন্তু এতেও লুৎফুন্নেসার দুঃখ ফুরায় না। হঠাৎ জামাই মুরাদ মারা গেলেন এবং তার ঠিক কিছুদিন পর জোহরাও তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেলেন। কন্যার মৃত্যুতে এবার তিনি একদমই ভেঙে পড়লেন। এর পরবর্তী জীবন অত্যন্ত দারিদ্রতায় কাটে। 5 জন নাতি ও নাতনির দায়িত্বভার তিনি গ্রহণ করেন। এর মধ্যে 4 জন ছিল বিবাহযোগ্য নাতনি, ফলে ব্যাপক আর্থিক সমস্যা দেখা দেয়।
1787 সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের কাছে ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করেন তিনি। তবে লর্ড কর্নওয়ালিস তার এই আবেদন নাকচ করে দেয়। দুঃখ দুর্দশায় 1790 সালে লুৎফুন্নেসার মৃত্যু হয়। সিরাজউদ্দৌলার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। এটাই হলো বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা বেগমের সংক্ষিপ্ত ইতিহাস কাহিনী। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।